আমি এবং এটাও বলেছি, হ্যাঁ এটাও বলেছি যে যদি সম্ভব হয় আগামী কোর্টের শীতকালীন অবকাশের আগে যদি রায় পাওয়া যায় তাহলে জাতি উপকৃত হবে। তবে আমরা এটা উপলব্ধি করি যে যেই বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুবের যেই বেঞ্চে এটা শুনানি হচ্ছে, ওনাদের অনেক গুরুত্বপূর্ণ মামলা ওনাদেরকে শুনতে হচ্ছে। কাজেই হয়তো শীতকালীন অবকাশের আগে জাজমেন্ট দেওয়াটা ওনাদের জন্য কঠিন হতে পারে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু আমরা আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট করেছি যে যদি সম্ভব হয় তাহলে দেয়া যায়। আমরা সংশোধনী বাতিলের ব্যাপারে আমাদের শুরুতে সাবমিশনে অনেকগুলো যুক্তি দিয়েছি এবং সেগুলোর ব্যাপারে আমি বলেছিলাম, পত্রিকায় ওগুলো বিস্তারিত এসছে, যতটুকু সম্ভব এসছে। কোর্টের সমান বিস্তৃতভাবে তো পত্রিকা আসা যায় না, আপনাদের স্পেসের সীমাবদ্ধতা থাকে, সময়ের সীমাবদ্ধতা থাকে। সেজন্য আমি পুরনো সাবমিশনগুলো এখন আর রিপিট করছি না। আমি শুধুমাত্র আজকে আমাদের কনক্লুডিং সাবমিশনের সারসংক্ষেপটা বলতে পারি। তো কনক্লুডিং সাবমিশনের আমরা একটা কথা আজকে বলেছি, যেটা বারবার শুনানির সময় এসেছিল, যে আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছি দুটো কারণে। এক হলো এটা পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। পদ্ধতিগতভাবে বলতে বোঝায় একটা সংবিধান সংশোধনী গ্রহণ করার জন্য সংবিধানে কিছু পদ্ধতি বলা আছে, যেমন গণভোটের কথা আছে, সংবিধান সংশোধনীর বিলটা কিভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়ে বলা আছে। এই সমস্ত পদ্ধতিগত নিয়মগুলো মানা হয় না এই পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে। কাজেই পঞ্চদশ সংশোধনী পদ্ধতিগত ত্রুটির কারণে অসাংবিধানিক। এবং আরেকটা কারণে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, সেটা হলো পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। এবং আমাদের এই গত এক মাসের সাবমিশনে, অনেক কাউন্সিলের সাবমিশনে একটা কথা এসছে যে এই যে সংবিধানের মূল কাঠামো তত্ত্ব, এটা এক ভারতীয় সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতী নামে একটা মামলার রায় থেকে এই ডক্ট্রিনটার উৎপত্তি হয়েছে। কিন্তু একটু গভীরভাবে দেখলে দেখা যায় আসলে এই ডক্ট্রিনটার উৎপত্তির দাবিদার আমরা হতে পারি, ঢাকা হাইকোর্ট হতে পারে। কারণ 1963 সালে ঢাকা হাইকোর্টের একটা রায়ে সংবিধানের বেসিক ফিচারের কথা এসছিল এবং ঢাকা হাইকোর্টের সেই রায় তখনকার, যেহেতু 63 সালে ঢাকা হাইকোর্ট পাকিস্তান সুপ্রিম কোর্টের অধীনে ছিল, সেই রায়টা যেখানে ঢাকা হাইকোর্ট বেসিক ফিচার অফ দি কনস্টিটিউশন বলেছিলেন, সেই কথাটা পাকিস্তান সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করেছিলেন যে সংবিধানের কিছু মূল ফিচার থাকতে পারে। এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের সেই 63 সালের রায়টা ভারতীয় সুপ্রিম কোর্টের একজন জজ, ওনার নাম মধলকর, উনি একটা মামলায়, সজ্জন সিং মামলার নাম, উনি পাকিস্তান সুপ্রিম কোর্টের এই যে বেসিক ফিচারের ধারণা সেটা উনি ওনার রায়ে উল্লেখ করেছিলেন। কিন্তু ওই রায়ে উনি মাইনরিটি জাজ ছিলেন, অর্থাৎ উনি সংখ্যালঘু জাজ ছিলেন। কিন্তু এরপরে কেশবানন্দ ভারতী কেসে মধলকরের যেই অবজারভেশনটা সংবিধানের মূল কাঠামো, মৌলিক ফিচার, সেটা কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট ব্যবহার করে মূল কাঠামো ডক্ট্রিনটি ভারতীয় সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করা হয়। কাজে আপনি যদি এই ডক্ট্রিনটার উৎপত্তি খুঁজতে যান, এটার উৎপত্তি ঢাকা হাইকোর্ট এবং তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে পাওয়া যায়। সেই হিসাবে আমি বলেছি যে এই ইতিহাসটা, কারণ আমাদের এই বিচারপতি ফারাহ মাহবুবের রায় আসতে পারে, কারণ একটা সাধারণ ধারণা হয়েছে যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটা ভারতের সুপ্রিম কোর্ট থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু এটা আসলে আমাদেরও উত্তরাধিকার, আমাদের ঢাকা হাইকোর্টের উত্তরাধিকার। হ্যাঁ, এই কারণে এটা অসাংবিধানিক। আর মৌলিক কাঠামোর উৎসটা আমি আজকে কোর্টকে ব্যাখ্যা করলাম, কারণ দেখা গেছে অনেক আইনজীবীও এটা জানেন না। হ্যাঁ, এবং এই আইনজীবীরাও কেশবানন্দর কথাই বলেন। আর আরেকটা জিনিস হলো, আমরা যেটা চেয়েছি যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ পুরোটা। এবং আমরা এটা বলেছি যে পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে বাতিল করা এবং আংশিকভাবে এটাকে বৈধ ঘোষণা করা সম্ভব না, কারণ এটার
বিভিন্ন আর্টিকেলগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটা সম্পূর্ণটা একটা উদ্দেশ্য নিয়ে, একটা অথরিটারিয়ান সিস্টেম এস্টাবলিশ করার উদ্দেশ্য নিয়ে এই পুরো পঞ্চদশ সংশোধনীটা পাশ করা হয়। এবং এখানে দুই একটা ধর্মের বিষয় আছে বা হয়তো নারী আসনের কথা আছে, কিন্তু পুরো প্যাকেজটাকে একসাথে দেখতে হবে, কারণ এখানে অনেকগুলো ভালোর মধ্যে একটা দুটো খারাপকে হয়তো দিয়ে দেওয়া হয়েছে টু গেট এ পলিটিক্যাল মাইলেজ, হ্যাঁ, যাতে এটাকে পলিটিক্যালি সেল করা যায়, কিন্তু এইগুলোকে আলাদা করা সম্ভব না। এই পুরো সংশোধনীটাকে একসাথে দেখতে হবে এবং একসাথে দেখলে এটাকে একসাথেই বাতিল করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা কিছু আদালতের নজিরও দেখিয়েছি যে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে একটা সংশোধনীকে আপনি বিভিন্নভাবে ভাগ করতে পারেন না, তখন আপনার পুরোটাকেই অসাংবিধানিক ঘোষণা করা ছাড়া উপায় থাকে না। অনেক ধন্যবাদ। তো এই ডক্টর শরীফ তো বলেছেন যে পঞ্চদশ সংশোধনীটা পাশ হয়েছে যে পদ্ধতিগত ত্রুটির মাধ্যমে এবং একই সাথে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে লঙ্ঘন করে। তো এই করে তারা যেটা করেছে, আমরা এখন তো সেই একটা বিতর্ক কিছুদিন আগ থেকে চলছে, সংবিধান পুনর্লিখন হবে নাকি সংবিধান সংশোধন হবে। বস্তুত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পুরো সংবিধানটাই পুনর্লিখন হয়েছে, যাতে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, তারপরে সংসদেও আলোচনা হয় নাই এবং পদ্ধতিগত ত্রুটি এবং এই সকল গুরুতর আরও সাবস্ট্যান্টিভ ত্রুটি সত্ত্বেও। তো এখন এই পুনর্লিখন তার এখন এই যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে পুনর্লিখনের মাধ্যমে, এই জঞ্জালটা অবসান হওয়া দরকার। তো এই জঞ্জালটা অবসান করার লক্ষ্যেই আমরা কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছি। তো আমরা আশা করি যে আদালত থেকে আমরা পাবো, রিমেডি পাবো, এবং আমরা আশা করি যে আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করবে এবং একই সাথে আমাদের জন্য একটা নূতন ভবিষ্যৎ সৃষ্টির একটা সম্ভাবনা দ্বার উন্মোচন করবে। আমাদের এখন ডক্টর শরীফ যেটা বলেছেন, এখন এই সংবিধান পুনর্লিখন, সংবিধান, তারপরে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এইসব নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং এগুলো আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো আদালতের নির্দেশনা এবং আদালতের রায় আমাদের কাজগুলোকে সহায়তা করবে। তো এবং জাতীয় এর থেকে অনেক জঞ্জাল থেকে পরিত্রাণ পাবে। তো আমরা সেই লক্ষ্যেই আদালতে শরণাপন্ন হয়েছি। আমাদের উকিল মহোদয় যেটা বলেছেন, ব্যারিস্টার মহোদয় যেটা বলেছেন, যে আমরা আশা করব যে বিচারপতিদ্বয় সর্বতভাবে চেষ্টা করবেন যাতে পরের ছুটির আগেই, অবকাশকালীন কবে হবে, 17-18 তারিখে বোধহয় ছুটি হওয়ার কথা, তার আগেই যদি আমরা রায়টা পাই, আমরা পুরো জাতি উপকৃত হবে। না, এই রায়ের অপেক্ষায় থাকবে না, তবে আমরা আশাবাদী যে আমরা আদালত থেকে প্রতিকার পাব। তো সেই আশাবাদ নিয়ে আমরা অগ্রসর হব। ওকে, থ্যাংক ইউ।